তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছে আমি সুমনা সিং এবং আমি অনিমেষকর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। সাউথ আফ্রিকার বিপক্ষে 84 রানে অল আউট বাংলাদেশ, ছোট পুঁজিতেও বোলারদের লড়াই। ইউপি ভোট ঘিরে সংঘর্ষে কয়েকদিনে নিহত 15 বিব্রত নির্বাচন কমিশন, দলগুলোর ভূমিকা নেতিবাচক বললেন সিইসি। রাজধানীর 8 কেন্দ্রে টিকা নিল প্রায় 16,000 স্কুল শিক্ষার্থী, অচিরেই বাড়ানো হবে আরও 4টি কেন্দ্র। দু সালের মধ্যে বন উজাড় বন্ধে একমত বিশ্বের 100 দেশ, জলবায়ু সম্মেলনে চুক্তি সই আজ। শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। সাউথ আফ্রিকার কাছে 6 উইকেটে হেরে গেছে বাংলাদেশ। এর আগে ব্যাটিংয়ে দৈন্যতায় 84 রানে অল আউট হয় বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষে এটাই সর্বনিম্ন স্কোর টাইগারদের। 85 রানের টার্গেটে প্রোটিয়ারে জিতেছে 6 উইকেটে। প্রথম ওভারেই রিজা হেন্ড্রিক্সকে বিদায় করেন তাসকিন। মাহিদি ফেরান কুইন্টন ডিককে। এডেন মার্করামকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট শিকার তাসকিনের। নাসুম ফেরান ভন্ডার ডুসানকে। এর আগে ইনিংসের চতুর্থ ওভারে রাবাদার শিকার নাইম, পরের বলে সৌম্য আউট হন গোল্ডেন ডাক পেয়ে। রাবাদার হ্যাট্রিক বল ঠেকিয়ে দিয়েও শূন্যতে ফেরেন মুশফিক। দ্রুত ফেরেন মাহমুদুল্লাহ ও আফিফ। 24 করে এলবিডব্লিউ হন লিটন। শামীম ফেরেন 11 করে। মান বাঁচানোর চেষ্টায় মাহিদির লড়াই থামে 27 রানে। শেষের দিকে কেউই প্রতিরোধ করতে পারেননি। 7 ব্যাটসম্যান আউট হয়েছেন 1 অঙ্কে। 3টি করে উইকেট শিকার রাবাদার। A couple of key players today. Shakib Al Hassan out with injury, but still a lot to play for, a lot of pride to play for. South Africa had a lot to play for today. They needed to win this game. They needed to win it convincingly to secure their spot in those semis, potentially. বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে আরো জানাতে আবুধাবি থেকে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক মাজহারুল ইসলাম। মাজহার, মূল পর্বে টানা 4টি হার, সাউথ আফ্রিকার কাছে এই হারের কারণ বলে কি মনে হচ্ছে আপনার? দেখা যে ব্যাটিং ব্যর্থতা বা যেভাবে ব্যাটিং করেছে বাংলাদেশ দল, এর চেয়ে বড় কিছু আর আশা করা যায় না। পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু বাংলাদেশ ব্যাটসম্যানরা হতাশ করছেন। দু একটা ম্যাচে ভালো করেছেন, কিন্তু বেশিরভাগ সময় ব্যর্থতার মধ্যেই থেকেছেন। আমরা দেখেছি যে কোনো একটা ম্যাচে হয়তো ক্লোজ করেছে, সেখানেও কিন্তু ধারাবাহিক ব্যাটিং করা বা ধারাবাহিক ব্যাটসম্যানরা রান করা সেটা হয়নি, এবং এমনটাই হয়তো প্রত্যাশা করা হচ্ছিল। আপনি দেখেন ব্যাটিং অ্যাপ্রোচটা কোনো ব্যাটসম্যানই কিন্তু ঠিক মতো ব্যাটিং অ্যাপ্রোচ ধরতে পারেনি। টি-20 ব্যাটিং অ্যাপ্রোচটা তারা ডট দিয়েছেন আগের মতো। বারবার বলা হচ্ছিল যে ডট বল যত বেশি কনসিড করবে তত বেশি প্রেসার বাড়বে। তারপরে বাংলাদেশ দল সেখান থেকে বেরিয়ে আসতে পারে। একের পর এক ডট বল দিয়েছেন, 59টা ডট বল দিয়েছে এই ম্যাচে, এবং 4টা 4 মাত্র পুরো ইনিংস জুড়ে। এভাবে আর টি-20 ম্যাচ খেলে আসলে কোনোভাবে জয় আশা করা যায় না। যেমনটা হয়েছে, যেমনটা আসলে খেলেছে বাংলাদেশ দল, এবং ব্যাটিং ব্যর্থতা পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ দলকে ভুগিয়েছে। আপনি দেখেন ছোট দলগুলো কিন্তু ব্যাটিং অ্যাপ্রোচ ঠিকঠাক রেখেছে, যেমন নামিবিয়া, আফগানিস্তান, স্কটল্যান্ড, তারাও কিন্তু ব্যাটিং অ্যাপ্রোচ ঠিক রেখেছে। টি-20 অ্যাপ্রোচটা আমি বারবার বলছি, টি-20 অ্যাপ্রোচে বাংলাদেশে অনেক অনেক গলদ রয়েছে, এবং তার ফল স্বরূপই বাংলাদেশ দল সাউথ আফ্রিকার বিপক্ষে এত কম রানে অল আউট হয়েছে। মাত্র 84 রানে গুটিয়ে যাওয়া ব্যাটারদের ব্যর্থতা আপনি বলছিলেন, আফ্রিকান বোলাররা কি আমাদের জন্য বেশি কঠিন ছিল কিনা? অবশ্যই ভালো বল করেছে তারা, কিন্তু এতটা বাজে খেলবে এটা আসলে প্রত্যাশিত নয়। এটা তো এক্সপেক্টেড ছিল যে সাউথ আফ্রিকার বোলাররা ভালো করবেন। তারা থ্রু আউট দ্য টুর্নামেন্ট তারা কিন্তু ভালো করছেন, বিশেষ করে ওদের কম্বিনেশনটা ভালো। শামসি মাহরেজের সাথে পেসার রাবাদা, প্রিটোরিয়াস, তারা খুব ভালো কম্বিনেশন নিয়ে বল করছেন টুর্নামেন্ট জুড়ে, এবং তাদেরকে নিয়ে তো প্ল্যানিং করতে হবে, অবশ্যই পরিকল্পনা দিয়ে বল করতে হবে, সেই কাজটাই ব্যাট করতে হবে, সেই কাজটাই করতে পারেনি। আপনি দেখেন প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ দলের একটা পরিকল্পনা থাকবে, কখন কে ব্যাট করবে এবং কোন বোলার কিভাবে নেগোশিয়েট করবে। সেই কাজটা হয়তো বা পরিকল্পনা ঠিক মতো করা হয়নি, এবং ব্যাটিং তো অবশ্যই ভালো হয়নি। তবে এটা ঠিক যে হ্যাঁ, সাউথ আফ্রিকা বোলাররা যে বিশ্বমানের, তারা যে কোনো ব্যাটিং লাইন আপকে বিধ্বস্ত করতে পারে সেটা অবশ্যই আছে, কিন্তু তার চেয়ে বেশি বাজে খেলেছে বাংলাদেশ দল। মাঝে সব মিলিয়ে এই ম্যাচ থেকে কি কোনো প্রাপ্তি আছে?
প্রাপ্তি তো একেবারেই নেই। আপনি দেখেন তাসকিন এর আগের ম্যাচে ভালো করেছে, ধারাবাহিক ছিল। এই ম্যাচেও উইকেট পেয়েছেন। এটা হয়তোবা আপনি প্রাপ্তি খাতে যোগ করতে পারেন। তবে তারপরের কিন্তু আসলে এখান থেকে প্রাপ্তি খোঁজাটা ভুল হয়ে যাবে। আপনি দেখেন যে শামীমকে নামানো হয়েছে। খুব একটা ভালো করতে পারেনি। যদি শামীম ভালো করতে পারত তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ, একজন অভিষিক্ত যে বিশ্বকাপের মঞ্চ অভিষেক হয়েছে, ভালো করেছেন। সেটা হয়নি। সাকিব, মুস্তাফিজ নেই। তাদের জায়গায় হয়তো কেউ যদি ভালো পারফর্ম করতে পারতেন, জয় না হোক, হয়তো ক্লোজ করতে পারতেন, তাহলে হয়তো বলা যেত যে হ্যাঁ, বাংলাদেশ দল কিছুটা হলেও হয়তোবা সিনিয়রদের ছাড়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারছে। তেমনটা হয়নি। আসলে এরকম ম্যাচ থেকে আপনি ব্যর্থতা থেকে যদি ইতিবাচক খুঁজতে যান, তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেটের যেই সমস্যাগুলো আছে সেগুলো ঢাকা পড়ে যায়। আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে এখানে যে ব্যর্থতা, এটা ব্যর্থতাই সব দিক দিয়ে বাংলাদেশ দল খারাপ করেছে, এবং এখান থেকে বের হওয়ার জন্য লং টার্ম একটা পরিকল্পনা করে সেভাবে কাজ করতে হবে। তাহলে হয়তো টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দল অদূর ভবিষ্যতে কিছু সাফল্য অর্জন করতে পারবে। মাঝে সামনে তো অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ম্যাচ, সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য উপায় কি হতে পারে বা উত্তরণের উপায় কি? খুব খুব একটা উত্তরণের উপায় নেই। আপনি দেখেন যে অবস্থায় রয়েছে বাংলাদেশ দল, ইনজুরি সাথে সব দিক দিয়ে পারফরমেন্স খারাপ, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং ভালো হচ্ছে না। আর সবকিছু মিলিয়ে বাজে অবস্থায় আছে বাংলাদেশের। তবে একটা আশা থাকতে পারে যে কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে ৪-১ সিরিজে হারিয়েছে ঘরের মাঠে। সেটা হয়তোবা আশা দিতে পারে। তবে সাকিব নেই, মুস্তাফিজ নেই। সেই দল নিয়ে এই অস্ট্রেলিয়াকে হারানো একটু টাফ, কারণ ফুল শক্তির এখানে অস্ট্রেলিয়া এসেছে এবং তারাও চাইছে সেমিফাইনালে খেলছে। এটা অবশ্যই মিরপুর নয়। সাকিব নাসুমকে দিয়ে হয়তো অস্ট্রেলিয়াকে ট্র্যাপে ফেলবে এবং সেখানে জয় পাবে। উইকেটও বাংলাদেশের পক্ষে নয়, সিচুয়েশনও বাংলাদেশের পক্ষে নয়, এবং অস্ট্রেলিয়ার পারফরমেন্সও বাংলাদেশের পক্ষে নেই। সবকিছু মিলিয়ে এখান থেকে উত্তরণ বা একটা জয় দিয়ে যে বাংলাদেশ দল এখান থেকে বিদায় নিবে বা ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিবে, সেটাও আশা করা অনেক বেশি টাফ এখন। তারপরে যদি ভালো একটা ম্যাচ বাংলাদেশ দল উপহার দিতে পারে, তাহলে হয়তো কিছুটা অর্জন থাকবে। তবে কোনোভাবেই আমি এই টুর্নামেন্টটাকে বাংলাদেশের অর্জনের খাতায় কিছুই অ্যাড করতে চাই না, কারণ কোনোভাবেই যারা আপনি ম্যাচ হারতে পারেন সেখানে ধারাবাহিকতা রেখে, যেমনটা আফগানিস্তান করছে। মাঝার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট দেখছিলেন আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের খবর। এবার যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে সহিংসতা। এবারের ইউপি নির্বাচন ঘিরে বিভিন্ন জেলায় সংঘর্ষ। নির্বাচন না করলেও রাজনৈতিক প্রতিপক্ষ এবং আওয়ামী লীগের নেতাদের কোন্দলে ঘটছে হানাহানির ঘটনা, বলছেন নির্বাচন বিশ্লেষকরা। সুষ্ঠু নির্বাচনের জন্য সহিংসতা বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ তাদের। করোনা সংক্রমণ কমে আসায় সারা দেশে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তবে এই নির্বাচন ঘিরে সম্প্রতি সহিংসতা বেড়েছে উদ্বেগজনক হারে। গত ২৮ অক্টোবর নরসিংদীর কাচারীকান্দিতে দুপক্ষের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়। আর ১৫ অক্টোবর মাগুরার জগদ্দলে প্রার্থিতা নিয়ে সংঘর্ষে নিহত হয় ৪ জন। এর আগে প্রথম ধাপের নির্বাচন ঘিরে সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়। দলীয় প্রতীকে বিএনপি ইউপি নির্বাচনে অংশগ্রহণ করছে না। তাই অধিকাংশ ইউপিতে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতারাই। রাজনৈতিক বিরোধের বদলে প্রাধান্য পাচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার, ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ। মনে করে যে আমাকে যে কোনো প্রকারে জিততে হবে, এই মানসিকতা যদি ধারণ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সহিংস ঘটনার এই অবতারণা হয়। যারা নির্বাচন করছেন তারা আওয়ামী লীগের প্রার্থী, হয় নৌকা। দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই ৩ জনই নারী। এ নিয়ে মোট প্রাণহানি হল ২৭,৮৭৩ জনের। ৮৩৩টি ল্যাবে ২৪ ঘন্টায় ২০,০৩১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২২৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.১৪%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫,৬৯,৯৮২ জনের। সুস্থ হয়েছেন আরো ২১১ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫,৩৩,৮৩৬ জন। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের টিকা দিতে 2 থেকে 3 দিনের মধ্যে আরো 4টি কেন্দ্র বাড়ানো হচ্ছে। ধাপে ধাপে সব শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ রাজধানীতে 8টি কেন্দ্র থেকে টিকা নিয়েছে শিক্ষার্থীরা। 12 থেকে 17 বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিন চলছে। সকাল 9টা থেকে টিকা দেয়া শুরু হলেও তার আগে থেকেই স্কুলের সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থীরা।
করোনায় শঙ্কামুক্ত হতে বেশ আগ্রহ নিয়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা নিয়েছেন তারা। আমাদের হচ্ছে একটা ভয় কাজ করতো যে আমাদেরকে যদি করোনা এফেক্টেড করে, এখন তো ওটা করতে পারবে না। প্রতিদিন আমরা এখন সেফলি ক্লাস করতে পারবো। এখন আমরা প্রতিদিন ক্লাস করতে পারবো, নিশ্চিন্ত হলাম। শিক্ষকরা বলছেন টিকা নেয়ার পর শিক্ষার্থীদের নিয়মিত খোঁজে রাখা হচ্ছে। টিকা দেয়া শেষ হলেই শিক্ষা কার্যক্রমে গতি আরো বাড়বে। ছাত্ররা যদি টিকা গ্রহণ করে থাকে, আমাদের মনের যে একটা জোর সেটা বেড়ে যাবে এবং আমরা ইনশাআল্লাহ ফিজিক্যাল ক্লাসগুলো সুন্দরভাবে নিতে পারব। মঙ্গলবার থেকে প্রাথমিকভাবে রাজধানীর 8টি স্কুলে টিকা কার্যক্রম চলছে। তবে শিগগিরই কেন্দ্র আরো বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ওই 4টি কেন্দ্রের সাথে যোগাযোগ রাখছি, ওদের যদি ক্যাপাসিটি বেড়ে যায় তাহলে হয়তো 2-1 দিনের মধ্যে আমরা সেখানেও কার্যক্রম শুরু করব। এবং অবশ্যই আমরা চাই যে আমাদের কিন্তু আরেকটা জিনিস একটু আপনারা বলবেন যে এই টিকাটি সকল বাচ্চারাই পাবে, সেই জন্য কিন্তু কন্টিনিউয়াস এফোর্ট আছে। এর আগে মানিকগঞ্জে 120 শিক্ষার্থীকে পরীক্ষামূলক টিকা দেয়া হয়। পুরোপুরি টিকা কার্যক্রমের উদ্বোধন হয় গত সোমবার। স্কুল কলেজ শিক্ষা কার্যক্রম পুরো স্বাভাবিক অবস্থায় ফেরাতে সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষার্থীদের টিকা দেয়ার। এজন্য স্কুলের মাধ্যমেই নিবন্ধন করে তাদের টিকা দেয়ার ব্যবস্থা করা হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি শাসনামলে হাওয়া ভবন খুলে সব জায়গা থেকে অর্থ চুরি করেছে নেতারা। সেই টাকায় বিদেশে বসে এখন তারা বিলাসী জীবনযাপন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রাতে প্রধানমন্ত্রীর সম্মানে স্কটল্যান্ডে প্রবাসীদের দেয়া এক সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, প্রবাসে থাকা বিএনপি নেতাদের সাহস থাকলে দেশে ফিরে আসুক, এরপর দেশে বসে রাজনীতি করুক। বাংলাদেশ কিন্তু 4-4বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। যে হাওয়া ভবন খুলে নিয়ে এমন কোনো জায়গা নেই যেখানে তারা অর্থ বানায়নি। আজকে যদি চুরি করে এই অর্থ না বানাতো তাহলে নিশ্চয়ই লন্ডনে এত ল্যাভিশলি লাইফ লিড করতে পারতো না, এত শান শকতে থাকতে পারতো না, বা এত টাকা খরচ করতে পারতো না। চুরি করে টাকা পাচার করেছে, এটা আমার কথা না, এফবিআই মানে তদন্তে, অর্থাৎ আমেরিকার গোয়েন্দা সংস্থার তদন্তে কিন্তু সেটা বের হয়েছে। তারা আন্দোলন করে আমার বিরুদ্ধে কেন, সেটা আমার প্রশ্ন। যে আমার অপরাধটা কি? বাংলাদেশের উন্নতি করেছে, এটাই তো তাদের কাছে অপরাধ। তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? এরা স্বাধীনতা চায় না, বাংলাদেশের উন্নতি চায় না, বাংলাদেশের মানুষের ভাগ্য সুরক্ষিতা চায় না। 2030 সালের মধ্যে বিশ্বে বন ধ্বংসের মাত্রা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব নেতারা। আজ COP26 সম্মেলনে অন্তত 100 দেশের নেতারা বন উজাড় বন্ধ চুক্তিতে সই করবেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন ব্রিটিশ সরকার। গ্লাসগোতে অনুষ্ঠিত এবারে জলবায়ু সম্মেলনে এটি সবচেয়ে উল্লেখযোগ্য চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের 85% বনাঞ্চল সমৃদ্ধ দেশগুলোর বিশ্ব নেতারা এই চুক্তিতে সই করবেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, ইন্দোনেশিয়া সহ রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। এছাড়াও বন রক্ষায় $12 বিলিয়ন তহবিল গঠন করা হবে। বনায়ন প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং ভূমি ক্ষয় রোধে বরাদ্দ বাড়ানোর উপর জোর দেওয়া হবে। চট্টগ্রামের উত্তর কাট্টালী এলাকায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের 6 জন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে গ্যাস সংযোগের রাইজার ও রান্নাঘরে ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। যদিও ভবন মালিক বলছেন সতর্কতামূলক সব ব্যবস্থাই নেওয়া ছিল। পরিবারের 8 সদস্যের মধ্যে 6 জনের অবস্থাই আশঙ্কাজনক। চিকিৎসার টাকা জোগাড় করতে গৃহকর্তার হিমশিম অবস্থা। মাত্র কয়েক মিনিটে লন্ডভন্ড পুরো পরিবার। সোমবার রাতে খাবার খেয়ে সবাই যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই ঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। ছোট মেয়ে তো মাহিয়া, ও ব্যাট দিয়ে মশা মারতেছে, মশা মারলে তো ওই ব্যাটের সঙ্গে পড়লে ফায়ার করে, ওই ফায়ারের লোকে গ্যাসে আগুন ধরে সব একবারে ঘরে কিচ্ছু নাই, সবাই পুলিশ। এদের পার্সেন্টেজ অফ বার্ন 7% থেকে শুরু করে 85% পর্যন্ত আছে এবং সবারই শ্বাসনালী পড়া আছে। তার মধ্যে 6 জনের মধ্যে 5 জনের অবস্থাই গুরুতর। কাট্টলী বিশ্বাসপাড়ার এই ভবনের একই ফ্ল্যাটে গত বছরও একইভাবে আগুন লেগে মারা যান 3 জন। কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ
প্রাথমিকভাবে গ্যাস সংযোগের রাইজার ও রান্নাঘরে ত্রুটি পেয়েছে, যদিও ভবন মালিক বলছে সতর্কতামূলক সব ব্যবস্থাই নেওয়া ছিল। জানলা থাকলেও ঘরের বাতাসটা কিন্তু বের হওয়ার কোনো জায়গা নেই। আর তারপরে গ্রাহকের যে রাইজারটা গত বছর ওপেন ছিল, কিন্তু এখন গ্রাহক আবার সেটাকে ঘরের ভিতরে নিয়ে গেছে। ওইটা আমার সতর্কতার ইয়া না, আমি তো ওদেরকে অলওয়েজ রেস্ট্রিকশন দিয়ে রাখি গ্যাস লাইনের উপরে জানালা দরজা খোলা রাখার জন্য। এটা একমাত্র ভারতীয় অসতর্কতার কারণে, মানে অসতর্কতা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। কাদের গাফিলতিতে বারবার এমন দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে। কারো কোনো গাফিলতি ছিল কিনা, কোনো ধরনের পূর্বে কোনো সংবাদ দেওয়া হয়েছিল কিনা, এবং সেক্ষেত্রে তাদের যা করণীয় ছিল তা তারা করেছে কিনা, এই বিষয়টা আমরা সুন্দর করে দেখছি। জিজ্ঞাসাবাদের জন্য ভবন মালিক ও কেয়ারটেকারকে হেফাজতে নিয়েছে পুলিশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জে গ্যাস লাইনে লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণে ২ বছরে ১৮৩টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ। ভুক্তভোগীরা দুষছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলা ও দুর্নীতিকে। গ্রাহকদের অসচেতনতা ও অবৈধ সংযোগ নেওয়ার প্রবণতার কারণেই দুর্ঘটনার দাবি তিতাস গ্যাসের। নারায়ণগঞ্জে ২০২০ সালে গ্যাস সংক্রান্ত দুর্ঘটনা ৯৪টি। এসব দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে, আহত হন ২৬ জন। আর এই বছরের অক্টোবর পর্যন্ত দুর্ঘটনার সংখ্যা ৮৯টি, নিহত হয়েছেন ১১ জন, আহত অর্ধশত। এসব দুর্ঘটনা ঘটেছে গ্যাস লাইন লিকেজ, গ্যাস জমা হয়ে বিস্ফোরণ ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে। স্থানীয়রা বলছেন, বারবার এমন দুর্ঘটনা ঘটলেও টনক নড়ছে না তিতাস গ্যাস কর্তৃপক্ষের। প্রত্যেকটা সেক্টরে জবাবদিহিহীনতার যে ব্যাপারটা রয়েছে, ফলে এটাই হচ্ছে তার একটা চিত্র। তিতাস গ্যাস সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সেই দায় এড়াতে পারেন না। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, গ্রাহকদের সচেতনতার অভাব, অবৈধ লাইন নেওয়ার প্রবণতা, সেই সাথে বিভিন্ন উন্নয়ন সংস্থার সমন্বয়হীন কাজের কারণে বাড়ছে দুর্ঘটনা। উচ্চ ক্ষমতার রেগুলেটর বা অনেক সময় রাইজার বাইপাস করে বা রেগুলেটর ডাইরেক্ট করে তারা গ্যাস ব্যবহার করে। তাছাড়াও বিভিন্ন সংস্থার উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, এটার মধ্যে অনেক সময় তিতাস গ্যাস ব্যবহৃত না করিয়ে এই যে কাজগুলো করা হয় সমন্বয়ের অভাব পরিলক্ষিত হয়, যার ফলে তিতাস গ্যাসের কাজগুলো লিকেজ হয় এবং এটা একটা দুর্ঘটনার আরেকটা অন্যতম কারণ। কর্তৃপক্ষের প্রয়োজনীয় নজরদারির পাশাপাশি দুর্ঘটনা এড়াতে গ্রাহকদের সচেতন হওয়ার আহ্বান ফায়ার সার্ভিসের। অনেক সময় দেখা যায় যে গ্যাসের লাইন লিকেজ হয়ে গ্যাস বাইর হচ্ছে, এই স্মেলটা অনেক সময় কিন্তু আমরা পাওয়ার পরে আমরা কিন্তু ব্যবস্থা নিই না। দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসকের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। দুর্ঘটনার প্রায় ৮০% অসচেতনতার জন্য হয়ে থাকে। আমরা ইতিমধ্যে প্রায় শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছি গত ১ বছরে তিতাসের সাথে করে, এটি আমরা অব্যাহত রাখছি। জেলার সচেতন মহল বলছে, অবৈধ গ্যাস সংযোগ বন্ধে কর্তৃপক্ষের নজরদারির পাশাপাশি গ্রাহক সচেতনতার বিকল্প নেই। নওগাঁর পোরশায় ৫টি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার ভবানীপুর ও শরীফওয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। এর মধ্যে ভবানীপুরের ৩টি মন্দির ও শরীফওয়ালায় ২টি মন্দিরের কালী প্রতিমা ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সকালে গ্রামবাসী প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত বা আটক করা হয়নি। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। কুমিল্লার ঘটনা সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র। আওয়ামী লীগের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের এবং প্রতিবেশী ভারতের সুসম্পর্ক নষ্ট করতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদানের ভার্চুয়াল অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। যা ঘটেছে হাজীগঞ্জে, যেটা ঘটেছে সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র, এ অপকর্মের মাধ্যমে আওয়ামী লীগের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের যে সমর্থন, এই সমর্থনের দুর্গে আঘাত আনা, প্রতিবেশী ভারতের সাথে বিরাজমান সুসম্পর্কে ফাটল ধরানোর জন্য সাংগঠনিক কর্মসূচিতে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতা চেয়েছে বিএনপি। দুপুরে ঢাকা মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে এ সহযোগিতা চান। প্রায় ১.৫ ঘন্টার আলোচনা শেষে বিএনপির
ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আমানুল্লাহ আমান জানান, বিএনপির কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, অনেক নেতাকর্মীকে আটকও করা হয়। এসব হয়রানি বন্ধ করতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি। বলেন, 9 নভেম্বর থেকে মহানগরীতে সাংগঠনিক কর্মসূচি পালন করবে বিএনপি। এদিকে ঢাকা মহানগরে যে কোনো কর্মসূচি আয়োজনের আগে অনুমতি নিতে বিএনপিকে পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় না হলে যে কোনো কর্মসূচি পালন করতে পারবে বিএনপি। নিত্যপণ্যের দাম শিগগিরই কমার সম্ভাবনা দেখছেন না কেউ। মন্ত্রণালয় আন্তর্জাতিক বাজারের দিকে তাকিয়ে আছে, জানালেন খোদ বাণিজ্যমন্ত্রী। এদিকে লাগামহীন দামের সঙ্গে পাল্লা দিয়ে পারছেন না ক্রেতা। আশ্বাস নয়, এখন কার্যকর পদক্ষেপের দাবি তাদের। একসঙ্গে এত নিত্যপণ্যের দাম সচরাচর বাড়তে দেখেননি ক্রেতারা। তবে বাজার লাগামহীন ঘোড়া, এর সঙ্গে পাল্লা দিতে গিয়ে বিপর্যস্ত নিম্ন ও মধ্যবিত্ত। এ অবস্থায় বাজারে গিয়ে কষতে হচ্ছে যোগ বিয়োগের অঙ্ক। খরচ কমাতে চাহিদার অনুপাতে পণ্য কিনতে হচ্ছে কম। যদি সরকার একটু হেল্প করতো দামটা মেনটেন করার জন্য, তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। বাজারের টাকা তো হাজবেন্ড আর বাড়াই দিচ্ছে না, যেটা দিচ্ছে আরো কম দিচ্ছে, আগের তুলনায় বাজারের টাকা আরো কম দিচ্ছে। পাশাপাশি যে দোকান আছে সেখানে আপনার ভিন্নতা, এই ভিন্নতাকে রক্ষা করার ভোক্তা অধিকার যে আইন, তাদেরকে অবশ্য সচেষ্ট হওয়া উচিত। তেল চিনির বাড়তি দামের জন্য বিশ্ববাজারের প্রসঙ্গ তুলছেন বাণিজ্যমন্ত্রী। তবে ডিম, মুরগি, আলুর মতো দেশের পণ্যের দাম বাড়ছে কেন, এ প্রশ্ন ছিল তার কাছে। ওয়ার্ল্ড মার্কেটে তেলের দাম, ডালের দাম, চিনির দাম বাড়ছে, যার ফলেই দেশের যেসব জিনিস আছে সেটা কমছে। ওভারঅল সিচুয়েশন, ইম্পোর্টেড জিনিসের প্রাইস আন্তর্জাতিক বাজারে না কমলে আমাদের পক্ষে তো কঠিন হবে সেটা কমানো। তবে সরকার কিছু কিছু জায়গায় ট্যাক্স কমিয়েছে, আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যাতে করে সহনীয় মাত্রায় রাখা যায়। বাজার বিশ্লেষকরা বলছেন, আমদানি পণ্যের শুল্ক বাড়লে সঙ্গে সঙ্গেই দাম বাড়ে, তবে কমলে তার প্রভাব পড়ছে না বাজারে। সেজন্য কাগজে কলমে তদারকি নয়, সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ চান তারা। ইম্পোর্ট ডিউটি বা ট্যারিফ কমানো হলেও কিন্তু এর বাজারে কোনো ধরনের রিফ্লেকশন করছে না। সুতরাং সরকারকে আমদানি নির্ভর পণ্যগুলোর ক্ষেত্রে ইম্পোর্ট ডিউটি কমানো এবং বাড়ানোর জন্য কঠোর নজরদারিতে আনা প্রয়োজন। বিশেষ করে বড় আমদানিকারকরা তাদের অবস্থানের কোনো অপব্যবহার হচ্ছে কিনা সেটা দেখা, আবার অভ্যন্তরীণ বাজারের ক্ষেত্রে যারা সরবরাহকারী, সেখানে যারা বড় বড় গুদামজাতকারী রয়েছেন, সেই পর্যায়ে আসলে এটার কোনো ব্যত্যয় হচ্ছে কিনা সেটা দেখা। এছাড়া নিত্যপণ্যের দামে লাগাম টানতে খোলা বাজারে পণ্য বিক্রি আরও জোরদারে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুবাইয়ে বসেছে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক ও সাংস্কৃতিক মিলন মেলা এক্সপো 2020। বাংলাদেশেরও রয়েছে সরব উপস্থিতি এতে। দেশের ভাবমূর্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য প্রসারের আশা অংশগ্রহণকারীদের। অন্যদিকে প্রবাসীদের উন্নতিতে এমন আয়োজনে আরও অনেক কিছুই করার ছিল বলে মত বিশ্লেষকদের। 192 দেশের মধ্যে এভাবেই শোভা পাচ্ছে লাল সবুজের পতাকা। আরব আমিরাতে চলছে বিশ্বের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলন মেলা এক্সপো 2020, যেখানে বাংলাদেশের সরব উপস্থিতি। বাংলাদেশিদের সাথে সারা বিশ্বের মানুষ প্রতিদিন ভিড় করছে সেখানে। 2013 সালে এক্সপো আয়োজনের অনুমতি পাওয়ার পর প্রায় 450 হেক্টর জায়গার উপর প্রস্তুত করা হয়েছে ভেন্যুটি। নান্দনিকতার সময় শুধু স্টল অথবা অডিটোরিয়াম প্রস্তুত করা হয়নি, এতটাই পরিকল্পিতভাবে আয়োজন করা হয়েছে যাতে প্রতিদিন টানছে লাখো পর্যটক। দেশগুলো দর্শন, সাংস্কৃতিক সৌন্দর্য উপভোগ করে শেষ করার নয়, স্টল টু স্টল ঢু মারতে মারতে চোখ আটকে যাবে লাল সবুজে। সেখানে আছে এক খণ্ড বাংলাদেশ, যেখানে গ্রাম বাংলায় মিশে যাবেন সবাই। এত আয়োজনের মাঝে প্রশ্ন উঠতে শুরু করেছে দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে। প্রাপ্ত বাজেট আর দীর্ঘ সময়ে এখনো অনেক কিছুই করা সম্ভব, যা হচ্ছে না সদিচ্ছার অভাবে, বলছেন বিশ্লেষকেরা। আমাদের কিন্তু 50 বছর পূর্তি চলছে, বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী চলছে, আমাদের দুইটা মেগা আমাদের সেলিব্রেশন চলছে। এইটার সাথে এক্সপোকে মিলিয়ে দিলে আমি মনে করি এই পুরো মধ্যপ্রাচ্যে আমাদের ব্র্যান্ডিংটা এবং ভাবমূর্তিটা চেঞ্জ হবে। তবে কর্তৃপক্ষ বলছে সারা বিশ্বে বাংলাদেশকে গ্রহণযোগ্য করে তুলে ধরতে কোনো কমতি রাখা হচ্ছে না। আমাদের যে দেশের যে সক্ষমতা, আমাদের রেজিলিয়েন্স, আমাদের যে অর্জন, এগুলো কিন্তু অনেকেই জানে না। সেটাই কিন্তু আমাদের এক্সপো 2020-তে আমরা এবারই প্রথম ডিজিটালি
এবং ফিজিক্যালভাবে তুলে ধরেছি। 1 অক্টোবর শুরু হয়েছে দুবাই এক্সপো 2020, যা চলবে 2022 সালের 31 মার্চ পর্যন্ত। প্রথম এক্সপো অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাজ্যে 1851 সালে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর লক্ষ্যে 8 নভেম্বর ইউরোপে যাচ্ছে উচ্চ পর্যায়ের 12 সদস্যের কৃষিপণ্য রপ্তানি প্রতিনিধি দল। নেদারল্যান্ড এবং যুক্তরাজ্য সফর করবে দলটি। দুপুরে সচিবালয়ে এসব তথ্য জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাজ্যের কারিগরি ও প্রশাসনিক সহযোগিতা চায় বাংলাদেশ। বিদেশে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির সুযোগ রয়েছে। এখনও বিভিন্ন দেশে কৃষিপণ্য রপ্তানি হয়। ইউরোপের বাজারে কৃষিপণ্য রপ্তানি করা মূল লক্ষ্য বলেই জানান কৃষিমন্ত্রী। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ।